Welcome to TRC Podcasts, sharing real-life stories and incidents. Watch our podcast and subscribe to our channel now. সেই আলমারির ঠিক উপর দিকে মনে হচ্ছে কনস্ট্যান্টলি একটা সাদা কিছু রয়েছে। আমি বলছি আমার হাজবেন্ডকে, ও বিলিভ করছে না। মাকে মায়ের সাথে কথা বলছি, মেয়ের বিষয়তেই কথা বলছি, এই করে। এবার হঠাৎ মনে হলো আমার গায়ের পাশে এরকম কেউ হাত দিল, এখানে কেউ হাত দিল, পুরো আমি টাচটা ফিল করলাম। আমি যখন ধুনো দেখাচ্ছি ঘরে, তখন সারা ঘরের মধ্যে মনে হচ্ছে আমার পায়ে কিছু একটা জড়াচ্ছে। আমি বারবার দেখছি যে চুল জড়াচ্ছে বা আমার জামাটাই জড়াচ্ছে কিনা, কিন্তু কিছু দেখতে পাচ্ছি না। মানে ফিল করছিস পায়ে কিছু একটা জড়িয়ে যাচ্ছে কনস্ট্যান্টলি। আর যখন ওই কর্পূর বা ধুনোটা ধরানোর চেষ্টা করছিলাম, কিছুতেই আমি ধরাতে পারছিলাম না, কিছুতেই না। লাস্টে আমি কাগজ নিয়ে বসে বসে তারা মায়ের নাম নিয়ে বারবার করে আমি জ্বালিয়েই ছাড়ি। আমি ঘরে মেয়েকে নিতে যাচ্ছি, কিন্তু ভিতরে ঢুকতে পারছি না। 2-3 বার হওয়ার পরে আমি জিনিসটা খেয়াল করলাম যে নিতে তো যাচ্ছি, কিন্তু ঘরে ঢুকছি না কেন। আমি জানি না, আমি নিতে যাচ্ছি কিন্তু বাইরে দাঁড়িয়ে আমি ওকে ডাকছি, কিন্তু ভিতরে ঢুকছি না। আমার মনে হচ্ছে না যে আমি ক্রস করে ভিতরে ঢুকি, গেটটা ক্রস করে ভিতরে ঢুকি। এটা কিরকম হচ্ছে? তা মেয়েটাই আসলো আমাদের ঘরে মেয়েকে দিতে, কুকুরটাকে নিয়ে সোফায় বসেছিল। আমি তখন নিজের থেকেই জিজ্ঞেস করলাম যে তুমি ওই ঘরে যে একা থাকো, তোমার কিছু ফিল হয় না, ভয় লাগে না একা একা থাকতে? প্রথম দিন বললো না। ঠিক আছে, খুব ভালো কথা, নেবার যখন তখন তো কথা হবেই। নেক্সট ডে আমি আবার জিজ্ঞেস করলাম, তখন মেয়েটা বলল আমার জেঠু জিন নিয়ে কিছু চর্চা করে। পডকাস্টের মাঝখানে একটা বিরতি নিলাম বন্ধুরা। সবাইকে জানাই যে আমাদের টিআরসি পডকাস্ট চ্যানেল এখন অ্যাস্ট্রো ক্রিস্টালের সঙ্গে কোলাবোরেশন করেছে। এটা আমারই একটা ব্র্যান্ড। অনেক মানুষই আমার সঙ্গে পার্সোনালি যোগাযোগ করেছিলেন যে আপনাদের সঙ্গে অনেক নেগেটিভ জিনিস ঘটছে, বা অনেকে ক্যারিয়ার বিল্ড করতে পারছে না, অনেকের রিলেশনশিপে প্রবলেম চলছে, অনেকে আবার টাকা বা মানি অ্যাট্রাক্ট করতে পারছে না। তো আপনাদের সবার জন্য অ্যাস্ট্রো ক্রিস্টালস নিয়ে এসছে 100+ ক্রিস্টাল ব্রেসলেট, যার মধ্যে কিছুটা আমি দেখাচ্ছি। একটা আমাদের ব্রেসলেট আছে যেটাকে আমরা সবাই বলি মানি ম্যাগনেট। তো আমাদের কাছে 5 ক্রিস্টাল মানি ম্যাগনেট, 4 ক্রিস্টাল মানি ম্যাগনেট দুটোই আপনারা অ্যাভেলেবেল পাবেন। সাথে রয়েছে এটাকে ব্যালেন্স আউট করার জন্য, নেগেটিভিটিকে রিমুভ করার জন্য আমাদের অবসিডিয়ান ব্রেসলেট, আর তার সঙ্গে আমাদের নিজস্ব ইউএসপি, যেটা আমরা রিসার্চ করে বার করেছি, যেখানে 9খানা ক্রিস্টাল দিয়ে আমরা কিন্তু একটা মানি ম্যাগনেট বার করেছি। এটা হচ্ছে মহালক্ষ্মী ধন বৃদ্ধি ব্রেসলেট, যেখানে 9খানা বড় বড় ক্রিস্টালস দিয়ে বানানো, যেখানে অ্যামেথিস্ট, রোজ কোয়ার্টজ, জেড, অ্যাডভেঞ্চুরিন, পাইরাইট, টাইগার আই, তার সঙ্গে লাভা, হাওলাইট, লাপিস লাজুলি, এত কটা ক্রিস্টাল দেওয়া আছে। প্রত্যেকটা ক্রিস্টালের কিন্তু বেনিফিটস আছে, ক্রিয়েটিভিটি বাড়াবে, তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে টাকা অ্যাট্রাক্ট করবে। আর আমরা একটা জিনিস বলে দিই, আমাদের প্রত্যেকটা ব্রেসলেট কিন্তু সার্টিফাইড। এটা হচ্ছে সার্টিফাইড ব্রেসলেট, যেখানে আমাদের কিন্তু সার্টিফিকেট পিছনে রাখা আছে, যেখানে কিউআর স্ক্যান করে আপনি সার্টিফিকেশনটাকে আপনারা চেক করতে পারবেন। এলস আপনারা এগুলোকে নিয়ে গিয়েও ডাইরেক্টলি ল্যাবে গিয়ে টেস্ট করতে পারবেন। 100% রিয়েল ক্রিস্টাল দিয়ে বানানো। এছাড়াও বলে দিই, আমাদের এখানে কিন্তু পাইরাইট পিরামিড, মহালক্ষ্মী যন্ত্র পিরামিড, অল কাইন্ডস অফ ক্রিস্টালস অ্যাভেলেবেল আপনাদের জন্য। তার সাথে সাথে কিন্তু যেটা আমরা আপনাদের জন্য করেছি সেটা হচ্ছে কিছু হিলিং স্প্রে, যেগুলো আপনাদের এই ক্রিস্টালটা পড়ার আগে যদি স্প্রে করেন, তাহলে কিন্তু এই ক্রিস্টালস গুলো এনার্জিগুলো 2x বেশি কাজ করবে। আমরা 5টা হিলিং স্প্রে নিয়ে এসেছি, যেই 5টার মধ্যে একটা হচ্ছে আমাদের ব্ল্যাক ম্যাজিক রিমুভার, একটা হচ্ছে আপনার অরা বুস্ট করার জন্য, একটা মানি অ্যাট্রাক্ট করার জন্য, একটা লাভ অ্যাট্রাক্ট করার জন্য, আর একটা রয়েছে নেগেটিভিটি রিমুভ করার জন্য। আমাদের স্টোরের অ্যাড্রেস দেওয়া আছে নিচে, 88 রাষ্ট্রগুরু এভিনিউ, ক্লাইভ হাউস, নাগেরবাজার, কলকাতা 28। নিচে দেওয়া ফোন নাম্বারও যোগাযোগ করতে পারেন। ডাইরেক্ট স্টোরে এসে আপনারা কিন্তু দেখে হাতে দেখে যাচাই করে জিনিসটা নিতে পারেন। আমাদের প্রত্যেকটা জিনিস অ্যাস্ট্রোলজার দিয়ে রিসার্চ করে বানানো। আর একটা জিনিস বলে দিই, আমরা এখানে কিন্তু ইন্সপায়ার্ড পারফিউমসও বানাই। তো যাদের ইন্সপিরেশন বিভিন্ন ব্র্যান্ডসের পারফিউম ইউজ করা, তো তারা কিন্তু এখানে এসে আপনারা অর্ডার দিয়ে বানাতে পারবেন। আপনার চোখের সামনে কিন্তু আমরা পারফিউম বানিয়ে দেবো, একদম লো কস্ট। আমাদের কাজ হচ্ছে আপনাদেরকে একদম লো কস্টে জেনুইন জিনিস দেওয়া, যাতে আপনারা
এগুলো ইউজ করে এটার বেনিফিট নিতে পারেন। চলুন দেখা হচ্ছে আবার একটা পডকাস্টে। হ্যালো ফ্রেন্ডস, আমি পার্থ আবার একটা নতুন পডকাস্ট নিয়ে আজকে শুক্রবারে চলে আসলাম তোমাদের কাছে। আজকে আমার সঙ্গে আমার এক বান্ধবী রয়েছে যার নাম শারদিয়া। আর শারদিয়া আজকে আমাদের পডকাস্টে এসে তার জীবনে ঘটে যাওয়া কিছু হরর ইনসিডেন্ট আমাদের সঙ্গে শেয়ার করতে চলেছে। তো সরাসরি চলে যাচ্ছি শারদিয়ার কাছে। শারদিয়া, কেমন আছিস? খুব ভালো। আচ্ছা, তুই আমাকে বলেছিস তোর জীবনে কিছু ঘটে গেছে, কিছু ভৌতিক ঘটনা যেটা তুই চাইছিস যে সে শেয়ার করতে। তো সবার আগে বলি যে তুই এমনিতে কি করিস? অপটোমেট্রিস্ট। অপটোমেট্রিস্ট। আর এবার সরাসরি চলে যাই ঘটনাতে। হ্যাঁ। চল। আমার যে গল্পটা আছে সেটা মানে আমার সাথেই ঘটা কিছু বিষয়। 2021-এ মে মাসে হঠাৎ রাত্রিবেলা, তখন আমি প্রেগনেন্ট, ওই 6 মান্থের প্রেগনেন্ট। তো রাত্রিবেলা ঘুমাচ্ছি, খুব লেট করে ঘুমিয়েছি কারণ প্রেগনেন্সিতে খুব তাড়াতাড়ি ঘুম আসে না। তো হঠাৎ ফোন বাজছে, হাজব্যান্ডের ফোনটা বাজছে। তো ফার্স্টে আমি মানে ঘুমিয়ে পড়েছিলাম, তো ভাবলাম যে অ্যালার্ম বাজছে হয়তো। তারপর দেখলাম যে না, রিং হচ্ছে। তো হাজব্যান্ডকে ডেকে বললাম যে রিং হচ্ছে, কে কল করছে দেখো। ও উঠে কল রিসিভ করলো, করে শুনলো যে ওর ছোট পিসি রাত 12টার সময় মারা গেছেন। উনি হসপিটালে ভর্তি ছিলেন, তখন তো করোনার টাইম ছিল, তো আমরা যেতে পারি। সারা রাত কান্নাকাটি ভীষণ। তারপর থেকে পরপর শ্বশুর বাড়িতে 3 জন মারা যান। ওর কাকা, তারপর ওর ঠাকুমা, তারপর শেষে ওর ওই পিসিরই ছোট মেয়ে। এটা এই যে মারা গেছে, এটা কতদিনের স্প্যানে হয়েছিল? 2 মাস। 2 মাসের মধ্যে 3 জন? হ্যাঁ। তো তারপর এবার ছোট বোন যখন মারা যায় আমাকে বলতে চায়নি। ওর যে দিদি, সে আমাকে বলতে নিষেধ করেছিল যে ও প্রেগনেন্ট এখন, ওকে বলিস না, ও কষ্ট পাবে। 1 সপ্তাহ আগে ওর সাথে ফোনে কথা হয়েছে, তো ও কষ্ট পাবে, ওকে বলিস না। ও আমাকে কল করেছে, তো আমি বললাম যে কেন কল করেছো এই সময়? মানে নর্মালি ওই টাইমে কল করে না। তো বলছে যে তোমাকে একটা কথা বলবো, তুমি কোথায় আছো? আমি কি ছোট দিদি মারা গেছে? বললো হ্যাঁ। হলো তো সেই সময় আমি রান্নাঘরে ছিলাম, মানে ওর কল করার আগে আমি রান্নাঘরে ছিলাম। আমাদের মানে আমার হেল্পিং হ্যান্ড ছিল তখন একজন, তো সেও দাঁড়িয়ে ছিল আমার সামনেই, কথা বলছিল। আমি জাস্ট রান্না করতে করতে একটা মানে ঠিক মানুষ পোড়া স্মেল একটা আসলো। তারপর হঠাৎ ধূপের স্মেল আসলো, তো গা গুলি উঠেছে তখন। মানে ওই টাইমে ওরকম স্মেল আসলে গা গুলি ওঠে। তো আমি বাইরে বেরিয়ে এসে আমার শাশুড়ি মাকে বললাম যে এরকম স্মেল আসলো, গা গুলাচ্ছে কেমন। মা বলছে এখানে কোথায় এরকম স্মেল পাবি তুই? ঠিক আছে। তখন ওই দিদিও বললো যে আমিও পেলাম এই স্মেলটা। তো আমি হাজব্যান্ডকে পরে বললাম যে এরকম ঘটলো। বললো হয়তো 2 সেকেন্ডের জন্য দেখতে এসেছিল, তোমার তো দেখতে পাইনি, শরীর খারাপ ছিল। গেল। মাঝের ঘটনা হচ্ছে ওর ঠাকুমা যখন মারা গেছে তারপর থেকে আমি ফিল করছি, মানে স্টিল তখনও আমি মানে প্রেগনেন্সি আমার কন্টিনিউ চলছে। তো আমি ফিল করছি যে ঘরের মধ্যে কিছু একটা সাদা রঙের কিছু একটা ধোঁয়া মতো বা কিছু একটা প্রমিনেন্ট কিছু রয়েছে, যেটা আমাদের ঘরটা বলি মানে ঢুকে ফার্স্টে লেফট সাইডে একটা বেড সাইড টেবিল আছে, তার পাশে আমাদের বেড, আর দুদিকে জানলা আছে বেডের লেফট সাইডে আর সামনের দিকে। আর সামনের দিকে মানে দরজা থেকে ঢুকে সামনে ড্রেসার রয়েছে, রাইট সাইডে আলমারি রয়েছে। এবার সেই আলমারির ঠিক উপর দিকে মনে হচ্ছে কনস্ট্যান্টলি একটা সাদা কিছু রয়েছে। আমি বলছি আমার হাজবেন্ডকে, ও বিলিভ করছে না, বলছে জেগে থাকছি বেশি সময়, তো কিছু ইমাজিন করে নিচ্ছি আমি, বা ফোন দেখছি সে কারণে ইমাজিন করে নিচ্ছি। তো এবার কি হলো, এই জিনিসটা কন্টিনিউ চলতে থাকলো। ওখানে কিছু একটা দেখতে পাচ্ছি, এর মধ্যে মাঝে মাঝে কখনো পরোটা পুড়ে যাওয়ার স্মেল, কখনো বেগুনটা মানে বেগুন পোড়ার একটা স্মেল হয় কিন্তু পুড়ে যাওয়ার স্মেল, একদম পুড়ে গেছে। তারপর বিভিন্ন রকম খাবার পুড়ে যাওয়ার স্মেল পাচ্ছি ঘরের মধ্যে কিছুক্ষণের জন্য, খুব বেশি টাইমের জন্য না, 5 মিনিট ম্যাক্সিমাম। তারপর পুরো আর গন্ধটা নেই। এবার
আমার ঘরেও সেরকম কিছু বানানো হচ্ছে না যেটা পুড়ে যাওয়া স্মেলটা আসবে। পাশের বাড়ি থেকে আমি ভাবলাম অতটা খেয়াল করিনি, কিন্তু প্রত্যেক দিন হচ্ছে। তারপরে এসি খারাপ হওয়া, লাইট খারাপ হওয়া, টিভি খারাপ হওয়া, মাইক্রোওয়েভ খারাপ হওয়া, এই সবগুলো কনস্ট্যান্টলি চলছে। এবার একটা মানে আমি ঘুরছি, আমি ঘরের মধ্যে হাঁটছি বা কিচেনে রান্না করছি, ওয়াশরুমে গেছি, কনস্ট্যান্টলি দিয়া দিয়া করে মানে কেউ ডাকছে আমাকে, সেই শুনতে পাচ্ছি। হ্যাঁ শুনতে পাচ্ছি। তো একদিন আমি রান্না করছি, পুরো মনে হলো মানে কিচেনে জাস্ট দরজাটার সামনে দাঁড়িয়ে কেউ ডাকলো। আমি মনে করলাম মা ডেকেছে হয়তো, আমি পিছন দিকে ঘুরে তাকালাম। আমি ফার্স্ট টাইম মানে একবার কেউ ডাকলে আমি উত্তর দিই না, এটা আমার অভ্যেস। তো আমি পিছন দিকে ঘুরে তাকালাম, কেউ ছিল না। আমি গিয়ে মাকে জিজ্ঞেস করলাম, আর কিচেনের পাশেই মায়ের রুম। তো মাকে গিয়ে জিজ্ঞেস করলাম, মা তুমি কি ডাকলে? মা আমার দিকেই তাকিয়ে রয়েছে, বলছে না আমি তো তোকে ডাকিনি। তুই কি আমাকে ডাকলি? আমার মনে হলো তুই আমাকে মা বলে ডাকলি। না ডাকিনি কিন্তু। তো তারপরে আমি মাকে বললাম যে জানো তো আমি না ম্যাক্সিমাম টাইমে এই জিনিসটা শুনতে পাচ্ছি, দিয়া দিয়া করে কেউ ডাকছে কনস্ট্যান্টলি, যেখানেই থাকি না কেন মনে হচ্ছে না কেউ ডাকছে। বললো পাত্তা দিবি না, আমি যদি সামনে যাই বা উঠে এসে আমার সামনে দাঁড়িয়ে কথা বলি। ঠিক আছে। এইবার একদিন হাজবেন্ড আর ওর দুটো বন্ধু বেরিয়েছিল কবরডাঙ্গার দিকে, কোথাও ঘুরতে গেছিল, ওরা এমনি ঘুরতে বেরিয়েছিল। তো তারপরে হঠাৎ করে ওখানে শুনতে পায় যে দুদিকে চাষের জমি আছে, চাষের জমিতে অনেক লাশ পড়েছে। তো ওখান থেকে ফিরে ওরা চলে আসে। তো সেদিন রাত্রে আমার ঘুমোতে খুব কষ্ট হচ্ছে, তো তখন প্রায় 3টে বাজে। হাজবেন্ড শুয়েছে খাটের ভিতর দিকে, বেডটার ভিতর দিকে, আর আমি বাইরের দিকে। এবার বেডের সাইডে বেড সাইড যে টেবিলটা রয়েছে, ওই টেবিলটার উপর জলের বোতল রাখা ছিল। আমি জলটা খেলাম, খেয়ে ওর দিকে ঘুরে শুলাম। ঘুরে শুয়েছি, লাইট পুরো অফ থাকে রাত্রিবেলা ঘুমানোর সময়, একটাও কোনো লাইট চালানো থাকে না। আমি জাস্ট ঘুরে শুয়েছি, ঘুমাইনি তখনও। পাশ থেকে ঠিক মানে লোভনীয় খাবার দেখলে আমরা যেমন এরকম একটা আওয়াজ পাই, পুরো ওরকম একটা আওয়াজ, একদম মানে বেড সাইড টেবিলের পাশেই কেউ রয়েছে, মানে আমার জাস্ট পিছনেই কেউ রয়েছে এরকম। আমি সঙ্গে সঙ্গে ফোনের টর্চটা জ্বালিয়ে ঘুরে তাকালাম, কেউ ছিল না। তো এবার তারপর মেয়ের জন্ম হলো। তো এই সব জিনিসগুলো চলছিল। এই হঠাৎ করে একটা হাওয়া ঘরের মধ্যে থেকে পাস করছে, আলমারির উপরে একটা সাদা কিছু, এই জিনিসগুলো কনস্ট্যান্টলি চলছিল। মেয়ের জন্ম হলো। মেয়ের জন্ম হওয়ার পর থেকে আমার মধ্যে ভয়টা আরো বেড়ে গেল যে কিছু একটা হচ্ছে ঘরের মধ্যে, এত ছোট বাচ্চা রয়েছে, তো কিছু যদি হয়। তো আমি ওকে বললাম, আমার মেয়ের অগস্টে জন্ম হয়েছে, এবার কালী পুজোর সময় আমি বললাম দেখো ভূত চতুর্দশী আসছে, তো এইসব জিনিসগুলো ঘটছে কনস্ট্যান্টলি, কিছু একটা করো, কারোকে একটা ডাকো, এটা ঠিক করতে হবে। তো বললো যে দেখা যাক, ভূত চতুর্দশীর দিনই তো হবে জিনিসটা, আউটকাম হবে। তা আমি তো ভীত। দুপুরবেলা শাশুড়ি মা নিজের ঘরে শুয়ে আছেন, আমি বেডে শুয়েছি বাইরের দিকে, মেয়ে আমার থেকে 1 হাত দূরে শোয়ানো ওকে। এবার আমি শুয়ে, লাঞ্চ হয়ে গেছে, শুয়ে ফোনে মায়ের সাথে কথা বলছি, আমার মায়ের সাথে বলতে বলতে আমি মাকে মানে মায়ের সাথে কথা বলছি, মেয়ের বিষয়তেই কথা বলছি, এই করে। এবার হঠাৎ মনে হলো আমার গায়ের পাশে এরকম কেউ হাত দিল, এখানে কেউ হাত দিল, পুরো আমি টাচটা ফিল করলাম। আমি বললাম দেখো আমার গায়ে সুড়সুড়ি দিচ্ছে। তো বলে আর ওর দিকে তাকিয়েছি, দেখলাম 1 হাত দূরে শুয়ে রয়েছে। 1 হাত দূরে শুয়ে রয়েছে, অত ছোট বাচ্চা, এত দূরে তোর হাত আসবে না। তো তারপরে বলতে বলতে আমি মাকে বললাম যে ও কিন্তু অনেকটা দূরে শুয়ে রয়েছে, ওর হাত তো আসবে না। তারপর আমি জিনিসটা খেয়াল করলাম যে ওটা কিন্তু কোনো ছোট বাচ্চার হাতের টাচ নয়, বড় কারোরই হাতের টাচ, আর ঠান্ডা। তো সঙ্গে সঙ্গে আমি মেয়েকে তুলে নিয়ে শাশুড়ি মায়ের ঘরে চলে গেছি। তারপর হাজবেন্ডকে বললাম, বললো হ্যাঁ কালী পুজোর দিন আমি দেখছি কি হয়। তো কালী পুজোর দিন পুজো করলো, করার পর আমাকে বললো ঘর থেকে বেরিয়ে যাও, মায়ের ঘরে গিয়ে দরজা বন্ধ করে বসো। তো ওই ঘরে কিছুক্ষণ ছিল, তারপর বললো হ্যাঁ ছিল এরকম কিছু একটা। পরের দিন আমার বাবা বলেছিল যে ওই তেজপাতা, কর্পূর আর লবঙ্গ এসব জ্বালিয়ে ঘরে দিতে। তো
তো কর্পূরের গন্ধে নাকি এরকম কোনো এন্টিটি থাকতে পারে না। তো কর্পূরের ওটা করলাম, তারপর ধুনো দেখালাম। আমি যখন ধুনো দেখাচ্ছি ঘরে, তখন সারা ঘরের মধ্যে মনে হচ্ছে আমার পায়ে কিছু একটা জড়াচ্ছে। আমি বারবার দেখছি যে চুল জড়াচ্ছে বা আমার জামাটাই জড়াচ্ছে কিনা, কিন্তু কিছু দেখতে পাচ্ছি না। মানে ফিল করছিস পায়ে কিছু একটা জড়িয়ে যাচ্ছে কনস্ট্যান্টলি। আর যখন ওই কর্পূর বা ধুনোটা ধরানোর চেষ্টা করছিলাম, কিছুতেই আমি ধরাতে পারছিলাম না, কিছুতেই না। লাস্টে আমি কাগজ নিয়ে বসে বসে তারা মায়ের নাম নিয়ে নিয়ে বারবার করে আমি জ্বালিয়েই ছাড়বো, আজকে এটাকে জ্বালাবই, এইটা ভেবে আমি বারবার করে জ্বালালাম। তারপরে ওই মানে দেখানো শেষ হলো, আমি বাইরে গিয়ে বাইরে মা কালীর একটা ছবি টানানো আছে, সেই ছবিতে দেখালাম, দেখিয়ে ঘরে ঢুকলাম। ঘরে যেই স্টেপটা ফেললাম, ফার্স্ট স্টেপটা, পায়ে আর কিছু লাগছে না তখন। আর এর মধ্যেই আরো অনেক কিছু ঘটেছে। মানে লাইটটা হঠাৎ ব্লিঙ্ক করতে করতে বন্ধ হয়ে গেল। আমি ওকে বললাম, হাজবেন্ডকে বললাম, বলে এসে আবার জ্বালালাম, দেখছি জ্বলছে। আমি জ্বালাচ্ছি, জ্বলছে না। এবার আমার মেয়ে একদিন রাত্রে, ও একটু লেট নাইটেই ঘুমাতো, আমার মেয়ে মানে সারা রাত্রির ওই আলমারির উপরের দিকটাতেই তাকিয়ে মানে পুরো রাত কেঁদেই যাচ্ছে, সমানে কাঁদছে, ও চুপ হচ্ছে না। তোর মেয়ের বয়স কত হচ্ছে? 1.5 মাস, খুব বেশি নয়, 1.5 মাস। ও সমানে ওদিকে তাকিয়ে কাঁদছে, তো কিছুতেই চুপ আর করানো যাচ্ছে না ওকে। ওই রুম থেকে বাইরে নিয়ে গেলে ও ঘুমিয়ে পড়ছে, ও যে জেগে রয়েছে তাও নয়, ও ঘুমিয়ে পড়ছে। ওই রুমে নিয়ে আসলেই আবার কাঁদছে। এবার আমি নিয়ে গিয়ে মায়ের রুমে শোয়ালাম ওকে। এবার আবার যখন এই রুমে আসছি, আমারও ফিল হচ্ছে ওখানে কিছু একটা আছে, ও কনস্ট্যান্টলি ওই দিকেই তাকিয়ে কাঁদছে, ওই আলমারির উপর, আলমারির উপরে ওখানে তাকিয়ে কাঁদছে। আমার তাকালেই মনে হচ্ছে ওখানে সাদা কিছু একটা আছে। এবার এর মধ্যে একবার ওয়াশরুমে গেছি, তখনও আমি একটা মানে বয়স্ক মহিলার গলার আওয়াজ শুনলাম। আমি চলে গেলে কি হবে, এটা শুনেছিস? হ্যাঁ, আমি চলে গেলে কি হবে, এটাই জাস্ট ইয়ে করছে। মানে আমি যেহেতু বলছিলাম যে যা আছে তাড়িয়ে দাও বা, তো এবার তারপর পরের দিন মানে মেয়ে যখন ওরকম কাঁদছিল রাত্রিবেলায়, পরের দিন 11টা বাজে, তখন গিয়ে মেয়ে আমার ঘুমালো। তারপর মা বললো যে এই ঘরে ওকে এখন শোয়াতে হবে না, আমার ঘরেই রাখ। মায়ের ঘরেই রেখেছি, এই ঘরে আমি শুয়ে রয়েছি। ঘরে হাঁটা চলার আওয়াজ, তারপর কিছু খুচখাচ আওয়াজ হচ্ছে কনস্ট্যান্টলি। অন্ধকারের মধ্যেও মানে আমার ঘরের পর্দাগুলো খুব মোটা, তো সেগুলো টেনে দিলে ঘর অন্ধকার প্রায়। তো একটু যখন বিকেল হয়ে যায়, তখন আর ঘরের মধ্যে যদি পর্দা টানা থাকে কিছু দেখা যায় না, অন্ধকারই হয়ে থাকে। এবার আলমারির উপরে অনেকটা উঁচু, আলমারিটা অনেকটা উঁচু, ওর উপরে পুরো অন্ধকার, কিন্তু তাও ওখানে ওরকম সাদাই দেখতে পাচ্ছি আমি। এবার আমি কি করে বারবার ভাববো যে ওটা কিছু আমার মনেরই ভুল, মেয়েটারও ওরকম হচ্ছে। দুজন দেখছিস? আমাদের তোর মেয়ে একদম ছোট। হ্যাঁ, এবার মেয়ে বলতে পারবে না, ওর কথা বিশ্বাস করবে না কেউ। আমি দেখছি যেটা, সেটা আমি কারোকে ফিল করাতে বা বোঝাতে পারছি না। এর মধ্যে ঘরের মধ্যে মানে আমি রান্না করছি, আমি জাস্ট কিচেন থেকে বাইরের দিকে তাকাচ্ছি, একটা কিছু দাঁড়িয়ে আছে কিচেনের বাইরে, এরকম ফিল হলো আমার। মানে একটা অবয়ব টাইপের কিছু, না হেজি টাইপ, মানে আমি ওই পাশটা দেখতে পাচ্ছি না। আচ্ছা, মানে কিচেন থেকে সোজাসুজি ওদিকে যে আমি দেখতে পাবো, দেখতে পাচ্ছি না, ওখানটা কিছু একটা হেজি মতো। না, আমার চোখে কিছু প্রবলেম হচ্ছে, এরকম 2-3 দিন হচ্ছে। আমি বলছে যে তোমার চোখে ড্রাই আইজ হচ্ছে, তো হেজি হচ্ছে, আর কোথাও তো দেখতে অসুবিধা হচ্ছে না, এইখানটাই এরকম কেন হচ্ছে, আর কোনো জায়গায় নয়। তো এইসব করতে করতে ওই ফাইনালি ওই কর্পূরটা 7 দিন দেওয়া আর ধুনোটা 7 দিন দেওয়াতে ইফেক্টটা কমেছে। তো মানে বাড়ির 3 দিক খোলা, তো সেই জন্য মানে কিছু ঢুকেও পড়ে কখনো,
তারপর আবার ইজিলি বেরিয়েও যায়, যেহেতু তারা মা প্রতিষ্ঠিত আছেন। তারা মার পুজো হয় প্রত্যেক দিন, আর খুব বড় করে পুজো হয় কালী পুজোর দিন, সে কারণে মানে আর ভীষণ মানি তারা মাকে। একবার যদি বলি কোনো কিছুর জন্য, তো সেটা একদম খুব তো দেখি বাড়িটা অনেক পুরনো বাড়ি। খুব বেশি নয়, আচ্ছা, 100 years মেবি। 100 years তো অনেক পুরনোই বাড়ি হয়ে যাচ্ছে। তাও মানে ইনফ্যাক্ট এই বাড়িতে তেমন কেউ মারা যায়নি। মানে আমাদের যে বাড়িটা সেখানটায় কেউ মারা যায়নি, যে আমি মনে করবো এখানেই কিছু আছে। আর এই মানে এই ঠাকুমা মারা যাওয়ার পরে মানে অনেক সময় অনেক অবয়ব দেখতে পাচ্ছি, যে মানে আমি যাচ্ছি হঠাৎ করে হাওয়া একটা কিছু গায়ে লাগছে, তারপর কেউ একটা সামনে দাঁড়িয়ে আছে। ইনফ্যাক্ট আমার শাশুড়ি মাও বলেছেন, উনি ঘুমোচ্ছিলেন, হঠাৎ চোখ খুলেছেন, মানে উনি জেগে গেছেন, ওয়াশরুমে যাওয়ার জন্য জেগে গেছেন, তখন সামনে কেউ দাঁড়িয়ে আছে। উনি তখন চোখ খুলে দিয়েছেন জোর করে, তারপর উঠে গেছেন। তো এই মানে কিছু হঠাৎ হঠাৎ কোনো কোনো জায়গায় দেখা গেছে, সেই সবগুলো উনি বলেছেন। তো লাস্ট কালী পুজোর পর থেকে এইসব জিনিসগুলো কমে গেছে, আমার আর দেখা যায় না। তাও মানে বাড়ির আশেপাশেও আমি অনেক সময় দেখছি এই জিনিসগুলো। তুই এমনি দেখতে পাস স্পিরিট? না, স্পিরিট দেখতে পাই না, ফিল করতে পারিস? হ্যাঁ, মানে একটা কিছু ধোঁয়া, একটা কিছু একটা চলে গেল, একটা কেউ দাঁড়িয়ে আছে সাদা বা কালো এরকম কিছু একটা, এই জিনিসগুলো দেখা যায়। আমি দেখতে পাচ্ছি, আমি এটা ফিল করতে পারছি এখন। আপনারা বুঝতে পারছেন যে কতটা এই যে এরকম ইনস্টেন্স যেগুলো আমাদের বাড়িতে ঘটে, আপনাদের সঙ্গে ঘটলে আপনারা কি রিয়াক্ট করবেন? যে মনে করুন যে একটা বাড়িতে আপনার একদম প্রিয়জন যিনি গত হয়ে গেছেন, আর হঠাৎ করে তার আওয়াজে আপনাকে হয়তো ডাকছে বা তাকে খেতে দিতে চাইছে, আর কখনো কখনো আপনি এরকম এনার্জি দেখতে পাচ্ছেন আপনার আশেপাশে, তো আপনার কেমন লাগবে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। এর পরের মানে এর পরের ঘটনাতে যাওয়ার আগে আমি একটা ছোট অ্যানাউন্সমেন্ট করতে চাই যে আমাদের স্পটিফাইতে এই এপিসোডসগুলো অ্যাভেলেবেল আছে। তো যারা যারা আমাদের ইউটিউবে রয়েছেন, তারা যদি মনে করেন যে এটার অডিও ভার্জনটা আপনারা শুনতে চান শুধু, তাহলে আপনারা আমাদের স্পটিফাই চ্যানেল টিআরসি পডকাস্টে গিয়েও কিন্তু আমাদের এই অডিও পডকাস্ট কিন্তু শুনতে পারেন। এছাড়া আমাদের ইউটিউবে কিন্তু এখন মেম্বারশিপ চালু হয়ে গেছে, যেখানে 4টে লেভেলসে আমরা মেম্বারশিপ রেখেছি। মেম্বারশিপ স্টার্টস ফ্রম 59 অনওয়ার্ডস। বিভিন্ন পার্কস রয়েছে, যে পার্কস দিয়ে আপনি কিন্তু অ্যাডিশনাল বেনিফিটস আমাদের কাছ থেকে পেতে পারেন। আর মেম্বার্স ভিউ অনলি বলে আমাদের একটা পেজ আছে, সেখানে গিয়ে কিন্তু এরকম ব্ল্যাক ম্যাজিক বা স্পিরিচুয়াল কিছু সলিউশনস আমরা দিয়ে থাকি, যেগুলো আপনার বাড়িতে উপকার হবে। তো আপনারা চাইলে আমাদের মেম্বারশিপটা নিতে পারেন। এবার আমরা চলে যাব দিয়ার কাছে। তো খুবই মানে ভয়ানক একটা সিচুয়েশন। আমি জানি না আমি যদি তোর বাড়িতে কখনো গিয়ে থাকতাম আর আমার সঙ্গে এই জিনিসগুলো যদি ঘটতো, আমি কিরকম রিয়াক্ট করতাম। আমি তো বলবো তুই খুব ব্রেভ, হ্যাঁ, যে তুই এগুলো দেখতে পাচ্ছিস বা এগুলো এই এন্টিটিসের যে আওয়াজগুলো আসছে সেই আওয়াজগুলো শুনতে পাচ্ছিস, আর থাকছিসও এমনি তো সেই বাড়িতে। বা মানে হঠাৎ তোর বাড়িতে এই যে 3জন পরপর যে মারা গেল, এটা নিয়ে তোরা কখনো তদন্ত করিসনি কোনো তান্ত্রিক বা কোনো যারা এই রিচুয়ালস গুলো করে? না, অ্যাকচুয়ালি তখন মানে করোনার এমন একটা টাইম ছিল, আর তাছাড়া আমি প্রেগনেন্ট, সেটা নিয়ে বাকি সবাই এত বেশি খুশি, যেহেতু ও, আচ্ছা হ্যাঁ, এটাও একটা বিষয়, ওর ঠাকুমার খুব ইচ্ছা ছিল, যেহেতু ও একমাত্র ছেলে বাড়ির, সেই কারণে ওর হাতে মুখাগ্নি হবে সেটা ওনার খুব ইচ্ছা ছিল। ও যেতে পারেনি কারণ আমি প্রেগনেন্ট, আর তখন করোনার টাইম। তো আমার ননদের বাড়ির কাছাকাছি ছিল, তো নন্দাই গিয়ে এই কাজটা করে, মানে মুখাগ্নি করে আর কি। তো সেটা পরে আমি জানতে পারি, পরে শাশুড়ি মা বারবার বলছিলেন যে হ্যাঁ এসছে হয়তো তার শেষ ইচ্ছাটার জন্য। আর তাছাড়া আমাকে দেখার খুব ইচ্ছা ছিল, ওনার খুব শরীর খারাপ ছিল আমাদের বিয়ের সময়, উনি আমাকে দেখতে পাননি, আমাকে দেখার খুব ইচ্ছা ছিল। ওর পিসির মেয়ে আর ওর ঠাকুমা 3জনেরই শরীর খারাপ ছিল, তো সেই সময় মানে আমার সাথে দেখা হয়নি, সেই জন্য হয়তো
দেখতে বা দেখা করতে এসেছি। হতে পারে একদম। কারণ দেখ, যেই মানে ইনস্ট্যান্সে কেউ যদি মারা যায়, তার লাস্ট যে ইচ্ছাগুলো থাকে না, সেগুলো নিয়ে কিন্তু সেই স্পিরিটটা বেরোয়, আর সেই জিনিসটাকেই ভোগ করার জন্য বা পাওয়ার জন্য সে কিন্তু বেরাট। স্পেশালি এরকম যে ইনস্ট্যান্সে যারা মারা গেছে কোভিডের টাইম, জানি না কিভাবে মারা গেছে, এটা মারা যাওয়ার পরে তো কিছু দোষ পায়। যদি দোষ পেয়ে থাকে তাহলে তো মানে ওরা প্রেত জনিত বা প্রেত লোকেই ঘুরে বেড়াবে, তার মানে আমাদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করার একটা অনেক চান্সেস থাকে। খুবই ভয়ানক একটা বিষয়। আমি এখনো তুই ওই বাড়িতে রয়েছিস, এখন তুই ফিল কিছু করিস না, আচ্ছা। এখন তেমন আর কিছু বিষয় নেই। এমনিতে পুজো আর্চা তো করছিসই, হ্যাঁ, তাতে তো তারা মা তোকে প্রোটেক্ট করছেই, তো সেইভাবে তারা অসুবিধা ভীষণ হবে না। ভাবে প্রোটেক্ট করে, হুম। ভীষণ ভাবে। হুম, যে কোনো বিষয়তে, রাইডে যাওয়া বলো বা ঘরের মধ্যেই যে কোনো সময় কিছু ফিল হলো, কিছু মানে আমি রান্না করছি, হঠাৎই হাতাটা রাখা রয়েছে, ঘুরে গেল আমার দিকে, মাথাটা কি হলো এটা। চল এবার সেকেন্ড ইনসিডেন্টটা শুনবো তোর কাছ থেকে। আচ্ছা, এটা হচ্ছে আমার নিজের বাবার বিষয়। বাবা আমাকে নিয়ে ভীষণ পজেসিভ ছিল, ভীষণ। মানে ইনফ্যাক্ট আমার দাদাদের সাথে বা মায়ের সাথেও বাইরে কোথাও বেরোতে দিত না। আচ্ছা। আর আমি ভীষণ মানে চেয়ে পেয়েছে আমাকে এরকম। বড় দাদা জন্মেছে, তারপর ছোট দাদা, প্রথম থেকেই মেয়ে চেয়েছিল। তো ছোট দাদার থেকে 6 বছরের ছোট আমি। তো এবার 2022-এ পুজোর সময় নবমীর দিন পাড়ায় খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, খেয়ে দিয়ে বাড়ি এসেছি। আমি মাকে ফোন করেছি যে বাবা মায়ের সাথে কথা বলবো, সেই কারণে ফোন করেছিলাম। তো ফোনটা রিসিভ হয়েছে, কিন্তু কথা কিছু শুনতে পাচ্ছি না। ওদিক থেকে কাকা সমানে বাবাকে বলে যাচ্ছে দাদা হসপিটালে যাবে, দাদা হসপিটালে যাবে, আর কিছু আওয়াজ শুনতে পাচ্ছি না। তো কিছুক্ষণ কানে দিয়ে রাখার পর আবার কেটে কল করলাম, আর কেউ রিসিভ করলো না। আর কিছুক্ষণ বাদে আমি কাকিমাকে কল করলাম, কাকিমা বললো তোর বাবাকে নিয়ে হসপিটালে গেছে। ঠিক আছে, ফিরে আসবে। তো শুয়ে রয়েছি। তারপরে কিছুক্ষণ 5 মিনিট বাদে কাকা কল করেছে যে চলে আয়, তোর বাবা নেই। তা আমি তখন চেঁচিয়ে কেঁদে উঠেছি। আর তারপর হাজব্যান্ড কলটা ধরেছে, ধরে বললো কি বললে। তো ওরও তখন এতটা সাহস নেই, বা মানে কাঁপছে এমন ভাবে যে কষ্ট হচ্ছে, ও যে নিয়ে যাবে আমাকে তাড়াতাড়ি করে। আমাদের মানে কল এসেছিল তখন 6টা বাজে, আমাদের ওখানে পৌঁছতে মানে বেহালা থেকে রাসবিহারী পৌঁছতে আমাদের প্রায় 10টা বেজেছে। মানে দুজনের মধ্যে সাহস নেই যে যাবো আমরা। যাই হোক, তো বাবা প্রথম থেকে বলতো এমনি কিছু দুষ্টুমি করছি বাবার সাথে এত বেশি ক্লোজ ছিলাম, সারাক্ষণ চেপে জড়িয়ে ধরে রাখতাম, গিয়েই গায়ের উপর বসে পড়তাম, কোলে বসে পড়তাম, টাইট করে চেপে জড়িয়ে রাখতাম। তাহলে এত বদমাইশি করছিস তো, আমি যখন থাকবো না তখন দেখবি, তুই কিছু বুঝবি না। একজন ঠিক কাঁদবে, ঠিক কান্নাকাটি করবে, থামাতে পারবি না। 3 তারিখ আমার জন্মদিন, 3rd অক্টোবর। তো রাত্রিবেলা বসে ডিনার করছি। আমার মেয়ে তখন খুব ছোট, 1.5 বছর মতো বয়স ওর। ওর ফার্স্ট কথা হচ্ছে দাদা, দাদা আমার বাবাকে বল। আচ্ছা। এবার হঠাৎ দেখছি মানে আমাদের বাড়ির যে এন্ট্রান্স দরজাটা, আমরা ডাইনিং টেবিলে বসে ডিনার করছি, আমি আর আমার হাজবেন্ড, ও এসে দরজাটার দিকে তাকিয়ে সমানে টাটা টাটা বলেই যাচ্ছে। কেন এরকম করছে? হাজবেন্ড বলছে কিছু না, বাচ্চা মানুষ করছে। ওখানে না, তো এমনি এমনি করে না এরকম, কিছু তো একটা বিষয় আছে। সমানে টাটা টাটা বলেই যাচ্ছে, ওকে থামানোই যাচ্ছে না, অন্য কিছু দিয়ে বোলানোই যাচ্ছে না, ও সমানে টাটা বলছে। আমার তখন খটকা লেগেছে। তো নবমীর দিন সকালবেলায় আমি মানে বাবার ছবি দেখছিলাম, অনেক আগের ছবি, 2017-15 সবের ছবিগুলো। পুজোর সময় বাবার সাথে ছবিগুলো দেখছিলাম, দেখতে দেখতে বেশ মানে বাবার কথা মনে পড়ছে। আমি ফোন করব, কথা বলবো। তারপর তো নবমীর দিন এই ঘটনা ঘটলো। যখন থেকে আমি চেঁচিয়ে কেঁদে উঠেছি, বা কি বলছো বলে, আমি বলিও নি যে বাবা মারা গেছে বা বাবা কি হয়েছে, বাবার কি হয়েছে,
কিচ্ছু বলিনি। ও কনস্ট্যান্টলি, ও ঘুমাচ্ছিল, ও উঠে পড়ে কনস্ট্যান্টলি দাদা দাদা বলে কেঁদে যাচ্ছে, কনস্ট্যান্টলি। ওকে চুপ করানো যাচ্ছে না। মা নিয়ে গেল, শাশুড়ি মা নিয়ে গেল, নিয়ে গিয়ে ঘরে রাখলো, বললো তুই যা, আমি ওকে সামলাবো। আমি যখন বেরোচ্ছি ও তখনও কাঁদছে আর আমাকে জড়িয়ে ধরে রেখেছে। আচ্ছা, এবার আমার মেয়েকেও ভীষণ ভালোবাসতো। এবার বাবা মারা যাওয়ার পর থেকে আমাকে এটাও বলেছিল, তুই দেখতে পাবি না, তোরা কেউ দেখতে পাবি না, ও ঠিক দেখতে পাবে, আমি ওর সাথে খেলা করবো এসে। আমি দেখতে পাচ্ছি না, আমি বারবার চাইছি, দেখতে পাচ্ছি না। আমি চাইছি যে হ্যাঁ বাবা সামনে আসুক, আমি দেখতে পাই, একটু একটু ধোঁয়ার মতনই কিছু দেখতে পাই, ফিল করতে পারি যে বাবা, দেখতে পাচ্ছি না। এবার মেয়ে কথা বলতে শিখেছে আদো আদো। তো আমি ওকে খাওয়াচ্ছি আমার শাশুড়ি মায়ের ঘরে বসে। আমার শাশুড়ি মায়ের ঘর থেকে সোজাসুজি আমাদের ঘরটা দেখা যায়। মাটিতে বসে ওকে খাওয়াচ্ছিলাম, ছোট মানুষ, এদিক ওদিক দৌড়াবে, পড়ে যাবে, তো মাটিতে বসে খাওয়াচ্ছিলাম। ও সোজা আমাদের ঘরের দিকে তাকিয়ে মানে ওই লুকোচুরি খেলার মতন খেলা করছে। তো আমি ওর দিকে তাকিয়ে রয়েছি, কি করছে ও? তারপর দেখছি দাদা বলে এরকম লুকোচুরি খেলার মধ্যে এরকম একবার মুখ বার করছে, আবার ঢুকছে, আবার ঘুরে আসছে আমার কাছে, আবার যাচ্ছে। আমি কি করছো তুমি? কোনো উত্তর নেই, বা ও ঘুরেও দেখছে না আমার দিকে। ওই জিনিসটার মধ্যেই ঢুকে গেছে পুরোপুরি। তারপর আমি তখন না মানে আমার মধ্যে থেকে কি আসলো, আমি ওকে জোরে নাম ধরে ডেকে বললাম, আরবি কি করছো তুমি বলে এরকম জোরে চেঁচিয়ে বলেছি যখন, তখন চমকে গিয়ে আমাকে এসে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। এটা কি হলো? তো বুঝতে পারলাম না এই ঘটনাটা কি ঘটলো। তারপর একদিন দুপুরবেলা আমার খুব ঘুম পাচ্ছে, শুয়ে আছি, শাশুড়ি মা আমাদের সাথে শুয়ে আছে আমাদের বেডে। আমি যখন মানে হাজবেন্ড যখন ঘরে না থাকে, আমি বাড়িতে থাকলে শাশুড়ি মা আমার সাথেই থাকে, জানে যে আমি একা থাকতে পারি। আমার মেয়ে জানলার দিকে খেলা করছে, থাক ওখানে, দুজন তো আছি, শাশুড়ি মাও ঘুমাচ্ছেন, আমার খুব ঘুম পাচ্ছে, তবে আমি ঘুমাইনি। মেয়ে সমানে খেলা করছে, দাও আমার হাতে, লাগলো, আদর করো, এরকম করে বলছে। আমি কাকে বলছো? দাদা। কোথায়? ছাদে। কি করছে? বড় বউ। আমার বাবার কাছে একটা বিশাল বড় জার্মান শেফার্ড ছিল। ও তখন এত বড় হয়নি যে ওকে এই গল্পটা বলবো আমি তখন জন্মাইনি, তখন জার্মান শেফার্ডটা ছিল। আচ্ছা, আমি ওর সম্পর্কে জানি না। বাবার খুব প্রিয় ছিল কুকুরটা। বলছে ছাদে আছে দাদা, একটা বড় বউ আছে। আমি শুনে সঙ্গে সঙ্গে উঠে বসে পড়েছি। ও কি বলছে? ও সমানে খেলছে, দাও আমার হাতে। আচ্ছা খেলাম, সমানে ও খেলে চলেছে। এবার এইসব জিনিসগুলো দেখে আমার অদ্ভুত রকম লাগছিল যে বাবা আছে আশেপাশে, কিন্তু আমি দেখতে পাচ্ছি না, ও দেখতে পাচ্ছে। বাবা যা বলেছিল তাই হচ্ছে। এবার একদিন সন্ধেবেলা আমাদের বাড়ির থেকে মানে আমার ঘর থেকে পাশের ছাদটা দেখা যায়, ওদের বাড়ির ছাদে কিছু একটা খুব কোলাহল। এবার আমি ঘুমিয়েছিলাম, ওই কোলাহলে না আমি উঠে পড়েছি। উঠে পড়ে দেখছি কেউ নেই ওখানে, কিন্তু খুব কোলাহল হচ্ছে। পাশের জানলাটায় তাকিয়ে দেখলাম, মানে ঠিক ঘরে ঢুকে লেফট সাইডের যে জানলাটা, পুরো আমার বাবার ছায়া, পুরো এক্স্যাক্টলি জানো এখানেই জানলার ওপাশেই দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা, এবার ওইটাতে আমার ভয় লাগছে, ওইদিকে সামনে যে কোলাহলটা হচ্ছে ওটাতে আমার খুব ভয় লাগছে। আমি চোখ বন্ধ করে বললাম, বাবা ওটা কি হচ্ছে? ওটা একটু দেখে দাও না কি হচ্ছে, ভয় করছে, মেয়েকে নিয়ে আছি। সঙ্গে সঙ্গে সবকিছু বন্ধ, সবকিছু চুপ। 5 মিনিট বাদে আমি উঠলাম, সঙ্গে সঙ্গে উঠিনি, উঠে লাইট জ্বালালাম, পর্দাটা সরালাম, ওই পাশে কোথাওই কিছু ছিল। তারপরে এমন অনেক জায়গায় এমন অনেক কিছু ফিল করেছি। আমার পাশের ফ্ল্যাটে একটা মেয়ে থাকতে এসেছিল। ওই মেয়েটা যখন থেকে থাকতে এসছে, আমাদের একটা স্টোর রুম রয়েছে, স্টোর রুমে একটা ওই গুলগুলি আগের দিনের সেরকম একটা করা রয়েছে, এক্সস্ট লাগানোর জায়গা। পায়রা এসে বসেছে, পায়রার নর্মাল আওয়াজ সবাই জানি, অদ্ভুত রকম একটা আওয়াজ করছে। আর ওরকম বসে না আমাদের বাড়িতে কখনো, মানে ওর সাথে
মানে এমন কিছু পরিচিত নয় আওয়াজটা। এবার আওয়াজটা করছে, মেয়েও ভয় পেয়ে যাচ্ছে খুব। মেয়ে ঘুমাচ্ছিল, মেয়ে ভয় পেয়ে উঠে বসেছে, বলছে ভুতুম এসছে বলে খুব কান্নাকাটি করছে। আমি কি এটা খুলে দেখছি পায়রা একটা বসে আছে জানলার মধ্যে। জানলাতে খুব বেশি জায়গা নেই, এতটুকু জায়গা আছে, আচ্ছা। ওখানে বসে রয়েছে কনস্ট্যান্টলি, বসে বসে ওরকম আওয়াজ করছে। ওয়াশরুমের যে জানলাটা রয়েছে সেখানে বসে ওরকম আওয়াজ করছে। চারিদিকে মনে হচ্ছে ওই আওয়াজটাই শোনানোর জন্য বারবার করে আসছে। আমি রান্না করছি তখন এসে মানে হুট করে এসে ওরকম আওয়াজটা করেই আবার চলে যাচ্ছে, এরকম একটা অদ্ভুত রকমের। পাশের ফ্ল্যাটের মেয়েটা, ওর কাছে একটা কুকুর ছিল, জানতাম না। আমার মেয়ে হঠাৎ করে গিয়ে দেখছি কুকুরটাকে বের করেছে। ও কুকুরটাকে বের করেছে দেখে আমি, আচ্ছা তোমার কাছে কুকুর আছে? এবার ওর সাথে খেলা করছে কুকুরটার সাথে। ওর ঘরে মেয়ে চলে গেছে, মা বলছে ওর ঘর থেকে নিয়ে আয় মেয়েকে। ওখানে গেছে, বাচ্চা কুকুর আঁচড়ে মানে নখটা লেগে টেগে যাবে, খেলা করছে, যদি নাক লেগে যায়। আমি ওর ঘরে মেয়েকে নিতে যাচ্ছি কিন্তু ভিতরে ঢুকতে পারছি না। 2-3 বার হওয়ার পরে আমি জিনিসটা খেয়াল করলাম যে নিতে তো যাচ্ছি কিন্তু ঘরে ঢুকছি না কেন। আমি জানি না, আমি মানে নিতে যাচ্ছি কিন্তু বাইরে দাঁড়িয়ে আমি ওকে ডাকছি কিন্তু ভিতরে ঢুকছি না। মানে আমার মনে হচ্ছে না যে আমি ক্রস করে ভিতরে ঢুকি, গেটটা ক্রস করে ভিতরে ঢুকি। এটা কিরকম হচ্ছে। তো মেয়েটাই আসলো আমাদের ঘরে মেয়েকে দিতে, কুকুরটাকে নিয়ে সোফায় বসেছিল। আমি তখন নিজের থেকেই জিজ্ঞেস করলাম যে তুমি ওই ঘরে যে একা থাকো, তোমার কিছু ফিল হয় না, ভয় লাগে না একা একা থাকতে? প্রথম দিন বললো না। ঠিক আছে, খুব ভালো কথা, নেবার যখন তখন তো কথা হবেই। নেক্সট ডে আমি আবার জিজ্ঞেস করলাম, তখন মেয়েটা বলল আমার জেঠু জিন নিয়ে কিছু চর্চা করে। তো এবার ও একটা নার্সিং হোমে চাকরি করে। তো ওই যে পায়রা ওর জেঠুই পাঠিয়েছিল। ওর রুম যেহেতু বন্ধ ছিল সেহেতু আমাদের রুমে এসে বসে ডাকছিল। এর মধ্যে কি ঘটেছে, আমার ঘরে দাঁড়িয়ে মানে ঘর থেকে দাঁড়িয়ে আমি দেখতে পাচ্ছি ঘরের মাঝখানে একটা বিশাল বড় কালো রঙের মানে কালো একটা কিছু পড়ে রয়েছে। সে মুখটাও অদ্ভুত রকমের কিছু একটা মনে হলো, এক্স্যাক্টলি পরিষ্কার, হ্যাঁ পরিষ্কার দেখিনি, দাঁড়িয়ে রয়েছে মাঝখানে। আবার ওরকম সেম ঘরের ইলেকট্রনিক্স জিনিস সব নষ্ট হচ্ছে। তো আমি ওকে বললাম যে কিরকম কি করে তোমার জেঠু? তো বললো যে এরকম ছোটবেলা থেকেই মানে আমার উপরে ওনার খুব হিংসা, কারণ আমাকে চেয়েছিল, ওনার কোনো বাচ্চা নেই, তো আমাকে চেয়েছিল, আমাকে দেয়নি আমার বাবা মা, সেই কারণে আমার উপর খুব হিংসা। কি হয় তোমার সাথে? বললাম ছোটবেলা থেকেই গা হাত পা খুব ব্যথা ফিল করি, গায়ে আঁচড়ানো, তারপর ঘুম থেকে উঠলে পরে মনে হয় যেন কোমর পা ফা পুরো একদম ভেঙে যাচ্ছে ব্যথায়। তো কদিন আগেও আমি এটা দেখলাম, ভিতরে ঢুকলাম যখন ঘরের ভেতর, তখন দেখতে পেলাম যে আমার যে বেডটা ওর উপর কেউ মাথা নিচু করে পুরো কালো কেউ বসে আছে। আচ্ছা, আর এরকম কিছু ঘটেছে? বললো হ্যাঁ, আমি আর আমার ননদ, মানে ওর বিয়ে হবে যার সাথে আর কি, সে তার বোন, দুজন মিলে ওদের কিচেনে কিছু করতে যাচ্ছিল। তো কিচেনে দেখছে কেউ দাঁড়িয়ে রয়েছে, একটা মহিলা, ওর দিকে পিছন ঘুরে যেই তাকিয়েছে, ওরা দুজন মানে রুম থেকে বেরিয়ে গেছে, ওই ফ্ল্যাটটা থেকে বেরিয়ে সঙ্গে সঙ্গে দৌড়ে পালিয়ে গেছে। তারপর রাত্রিবেলা একদিন কারেন্ট চলে গেছিল, তখন আমাকে রাত্রিবেলা কল করেছিল। হ্যাঁ বলো। বলছে তুমি কি জেগে আছো? হ্যাঁ। বলে একটু আসবে? হ্যাঁ আমি আসবো না, তুমি আসো, তুমি এসে এখানে বসো। তো এসে আমার ঘরে বসেছে, বলছে আমার না কেমন একটা মনে হচ্ছে কেউ ওখানে দাঁড়িয়ে আছে। দেখো বাবা, তোমার ঘরের জিনিসটা আমার ঘরেও না আসছে, প্রবলেম হচ্ছে, তুমি একটা কিছু দেখাও, কিছু একটা করো। তো গেছিল এক জায়গায়, সেখানে গিয়ে ওকে কিছু বলেছে, কিছু দিয়েছে, বলছে তারপর থেকে আমার একটু কম ফিল হচ্ছে, কিন্তু সিঁড়ি থেকে ওঠার সময় মনে হচ্ছে কেউ পিছন পিছন উঠছে আমার। তারপরে আমি ওকে বললাম যে আমার ননদ আছে, উনি নিউমারোলজিস্ট, উনি এইসব জিনিসের ভালো টোটকা দিতে পারেন, ওনার সাথে একটু কথা বলেন। তো এবার বলতে বলতে ওকে এই যে আমি বলছি যে ওনার সাথে কথা বলে, আমার মাথা খুব জোর ঘুরছে, আমি বসে আছি
এমনও কিছু না যে খুব অ্যাসিডিটির কিছু খেয়েছি বা কিছু, হঠাৎ করে খুব জোর মাথাটা ঘুরে গেল, থেমে গেল। আমি ভাবলাম যে ঠিক আছে, অ্যাসিডিটি হতে পারে, গ্যাস হতে পারে, কোনো কিছু হতে পারে। আমি যখন আমার ননদকে ফোন করে বললাম যে এরকম ঘটনা, বলছে তুই কি ওর সামনেই ওরকম ভাবে বলেছিস? আমি বললাম হ্যাঁ। বলছে দরজা খোলা ছিল? হ্যাঁ, ও ঘরে যখন এসে বসেছিল তখন দরজা খোলা ছিল। সে তো আমাকে খুব বকতে শুরু করেছে, তুই এরকম ভাবে কেন বলছিস, ওরা পছন্দ করে না তোকে, তোকে কিছু ক্ষতি করবে, ওরা পছন্দ করে না যে ওদেরকে বের করে দেওয়ার জন্য কেউ কিছু। তারপরে মেয়েটা বললো যে এরকম একজন আমাকে বলেছিল, তো যে বলেছিল সে মারা গেছে, আর যার কাছে কাজ করতে যাওয়ার ছিল তার প্রচন্ড শরীর খারাপ, কদিন বাদে সেই মহিলাও মারা যায়। আমি তারপরে আমাকে বললো যে ঘরে ধুনো দেখা, এই জিনিস, মানে যাদের উপরে হয়েছিল তারা মারা গেছে? যাদের উপরে হয়েছিল সে যার কাছে গিয়েছিল মানে এটা ঠিক কাটানোর করার জন্য? হ্যাঁ, আচ্ছা, মানে তার নাকি খুব পাওয়ার, যে ছিল না যাওয়ার কথা ছিল তার আগেই। হ্যাঁ, হুম। মানে যে তান্ত্রিকের কাছে ওর যাওয়ার কথা ছিল তার বেশ কিছুদিন শরীর খারাপ থাকার পর তিনি মারা গেছেন, কিন্তু যে খোঁজ দিয়েছিল সে 2 দিন বাদে মারা গেছে, উইদাউট এনি রিজন। ডক্টর বলছে কোনো রিজন তো ছিল না, নর্মাল হার্ট অ্যাটাকে মারা গেছে। তো তারপর ওইসব ঘটতে ঘটতে তখন আমি বাবাকে বললাম যে বাবা এরকম জিনিসগুলো ঘটছে ঘরের মধ্যে, মানে রিলেটেড আর কি, জিনিসগুলো ঘটছে ঘরের মধ্যে, তুমি দেখো, আমার ঠিক লাগছে না, ভীষণ কষ্ট হচ্ছে, হঠাৎ হঠাৎ এক একটা জিনিস দেখছি, তোর বাচ্চাটা রয়েছে ঘরে। বাবাকে বললাম, পুজো করলাম, তারা মাকেও বললাম, তারপর থেকে নেই। এবার আমি আমার বাবার বাড়িতেই, আমার মেয়ে খেতে চায় না, চেপে ধরে খাওয়াতে হয়, আমি আর মা দুজন মিলে বসে খাওয়াচ্ছি ওকে। হঠাৎ দেখলাম বেশ বড়, এতখানি বড় একটা কালো পুরো ধোঁয়া ঘরের মধ্যে ঢুকলো। দেখলি এটা? আমি বললাম শুধু হয়তো আমিই দেখেছি, আমি ইগনোর করলাম। আমি দেখলাম মাও তাকিয়ে আছে, মেয়েও মাথা ঘুরিয়ে এরকম তাকিয়ে, সবাই তোরা দেখতে পেয়েছিস? 3 জনেই দেখতে পেয়েছি, আমরা 3 জনই ছিলাম ঘরে। তখন আমি শিওর হলাম বিষয়টা, মাকে জিজ্ঞেস করলাম, মা বললো আমি অনেক সময়ই দেখতে পাই এই জিনিসটা, অনেক সময় মনে হয় যে আমার পাশে কেউ দাঁড়িয়ে আছে। মা তখন রান্না করতো, বাবা গিয়ে পাশে দাঁড়াতো বা মায়ের সাথে কথা বলতো, সেসবগুলো এখনো পর্যন্ত মা ফিল করে। এইসব জিনিসগুলো ঘটতে ঘটতে একদিন কাকিমা বলছে যে কাকিমা স্বপ্ন দেখেছে যে বাবা খুব রাগ করে তাকিয়ে রয়েছে কাকিমার দিকে। তো আমি ঘরে গেলাম, আমি বললাম এই যে হতেই পারে না, বাবা সবাইকে খুব ভালোবাসতো, রাগ করে তাকাতে পারে না, কাকিমার খুব শরীর খারাপ, এক জায়গায় যাওয়ার ছিল কাকিমার, যেতে পারে, ওই জিনিসটা যে রাগ করে তাকিয়ে রয়েছে দেখেছে, সেটার জন্য খুব শরীর খারাপ হয়েছে। যেখানে যাওয়ার ছিল ক্যান্সেল হলো, যেখানে যাওয়ার ছিল সেই জায়গায়, মানে কাকিমার যে জায়গায় যাওয়ার ছিল, যেখানটায় বসার বা যে রুমটাতে থাকার কথা ছিল, সেখানে আগুন ধরে গেছিল। ও বাবা! ওই রুমটাতে আগুন ধরে গেছিল, পরে জানা গেছে। এবার মেবি বাবা প্রোটেক্ট করছিল, হতে পারে, একদম হতে পারে। তো বাবাকে বাবা যখন মারা গেছে তখন আমি সামনে দাঁড়িয়ে বলেছিলাম যে আমার ছোটদার ছেলে হয়ে আসো, তাহলে আমি ধরতে পারবো, দেখতে পারবো আবার। তো তারপরে অনেকে বললো যে খুব এত তাড়াতাড়ি তো আসে না, আমার ছোটদার ছেলে হয়েছিল। তো তারপরে তোমাকে যেটা বললাম, হ্যাঁ বলেছিলিস, খুবই মানে মর্মান্তিক একটা ঘটনা, যেটা আমি শুনে না আমি পুরো একদম মানে স্টান্ট হয়ে গেছিলাম জিনিসটা শুনে। আমি দুজনের সঙ্গে আমি কথাও বলেছিলাম ব্যাপারটা নিয়ে। তো হ্যাঁ তুই বল, যেটা অডিয়েন্স জানা উচিত একটু। ছোটদার ছেলে হয়েছে, আমি কনফিডেন্ট ছিলাম যে ছোটদার ছেলেই হবেই, সবাইকে বলছিলাম যে আমার ছেলে হবে, আমার ছেলে হবে। ইনফ্যাক্ট আমি সবাইকে বলেছি আমার ছেলে হয়েছে। হ্যাঁ, তুই যখন পোস্ট করেছিস তখন আমিও কমেন্ট করেছিলাম এটার জন্য, তখন আমিও ভেবেছিলাম যে তোরা হাজবেন্ডের বোধহয় ছেলে হয়েছে, তো সেটার জন্য সবাই কংগ্রাচুলেট করেছিলাম তোদেরকে। পরে তো জানতে পারলাম যে এটা তো দাদার ছেলে। তো আমি এটা বিলিভ করতাম, আমার মাও বিলিভ করছে যে আমার বাবাই ছিল, কিন্তু কদিন বাদে, মানে ঠিক 2 সপ্তাহের মাথায় ধরা পড়লো যে ওর
হার্টের প্রবলেম আছে, বাবার যেটা ছিল, বাবা হার্টের প্রবলেম নিয়েই মারা গেছিলেন। তো ঠিক করা হলো যে ওর অপারেশন হবে, ডক্টর বললো অপারেশন হবে 2 মাসের মাথায়, বললো যে 2 মাসের মধ্যে অপারেশন করতে হবে। তো 2 মাসের মাথাতেই একদম মানে 28 জুন জন্মেছে, 28 অগস্ট ওর অপারেশন হলো। মেবি মানে অপারেশন টেবিলেই হয়তো মারা গেছে সে, 2 দিন বাদে জানতে পারলাম যে মারা গেছে। তারপর থেকে না তো মানে বাড়িতে একটা মৃত্যু হলে যেমন একটা ভারী বিষয় থাকে, সেই বিষয়টা নেই বাড়িতে, বা বাবাও যে আছে সেরকমও কিছু ফিল করতে পারছি না। আমার মেয়ে সবসময় ওই বাবার সাথে যে ইন্টারঅ্যাক্ট করতো, সেটাতে আমার ননদ বললেন যে উনি ক্ষতি কিছু করবেন না, তবে একটা মানে এখান থেকে তো পার হয়ে গেছে, ওদিকে চলে গেছে, তো বাচ্চার সঙ্গে থাকলে না একটা খারাপ একটা ল্যাশ হয়ে যায়। হ্যাঁ, মানে সে মায়াটা ত্যাগ করতে পারে না, তখন সে তো আর এই দুনিয়াতে আসতে পারবে না, সে কিন্তু নিয়ে যাওয়ার একটা প্ল্যান করে। সেটা আমি বারবার বলছিলাম যে এটা আমি বিলিভ করতে পারছি না, আমার বাবা কখনো আমার ধারণা, এটা মানুষের ধারণা হয়ে যায়। তো এবার দিদি বললো যে না, নিয়ে যাওয়ার চেষ্টা করবে না সেটা আলাদা বিষয়, কিন্তু সে যে থাকছে তাতে তোর মেয়ের ক্ষতি হবে। আর আমার মেয়ের কনস্ট্যান্টলি শরীর খারাপ থাকছিল। এবার তারপর কি হলো, আমার বড় পিসি শাশুড়ি একটা মা কালীর লকেট দিলেন, রূপোর চেনের মধ্যে দিয়ে মা কালীর লকেট একটা দিলেন। ওটা আমি না গলায় পরিয়ে দিলাম, মাতা মায়ের কাছে ওই জলটা দিয়ে শোধন করে আমি গলায় পরিয়ে দিয়েছি। আমি আর শাশুড়ি মা মেয়েকে নিয়ে আমাদের ঘরে খেলছি, এসি চলছিল, হঠাৎ গরম লাগছে, খুব গরম লাগছে, আর মেয়েও গরম লাগছে বলে জামা টামা তুলে গরম গরম করে যাচ্ছে। তো এসির ইয়েটার দিকে, সুইচটার দিকে তাকিয়ে দেখছি একদম সুইচ থেকে বন্ধ করে দিয়েছে এরকম, এসি সুইচ থেকে বন্ধ। তো তখন আমি সঙ্গে সঙ্গে ফোন করলাম মাকে, তো দাদা ঘরে ছিল, দাদা বলেছে ওই ভোল্টেজ ড্রপ হলে ওরকম হয়ে যায়, ভোল্টেজ ড্রপ হলে আরো কিছু হবে, এমসি বন্ধ হয়ে যায়, সুইচ বেরিয়ে আসে না কখনো, সুইচ থেকে পুরো অফ করা, যেটা আমাদের জোরে প্রেস করে বন্ধ করতে হয় সেরকম। তখন সঙ্গে সঙ্গে আমি ওই আমার ননদকে কল করলাম, উনি বললেন, আমি জিজ্ঞেস করলাম যে এখানে কে আছে একটু দেখবে, ওর কাছে একটা পেন্ডেন্ট আছে। তো বললো নাম বল, আমি বাবার নাম না, ফার্স্টে ঠাকুমা শাশুড়ির নাম বললাম। তো আমার কাছে দুটোই নাম ছিল, বাবা আর ঠাকুমা শাশুড়ি। তো আমি ফার্স্টে ঠাকুমা শাশুড়ির নাম বললাম, তো না বললো। তারপর আরেকটা নাম বলতে বললেন, তোমার মায়ের ভালো নাম জানি না, একবার দেখো না বলে। তো বললো না, সেও নেই। তারপরে আমার বাবার নাম বললো হ্যাঁ, তুই মেয়েকে নিয়ে ওই ঘর থেকে তোর মায়ের ঘরে গিয়ে বস। ঠিক আছে বললো, টুপাই কোথায়, মানে আমার হাজবেন্ডের মানে নিকনেম আর কি। তো বললো যে কোথায়, বললাম বাইরে আছে। বললো ঘরে আসলে সবাইকে লঙ্কা পোড়া দিবি, দিয়ে ওটাকে জ্বালিয়ে দিবি, ফার্স্টে মেয়ের করবি, তারপরে সবার করবি, করে একদম শেষে তোর করবি, করে তারপর ওটা জ্বালিয়ে দিবি, ঘরের মাঝখানে দাঁড়িয়ে একটা পাত্রের মধ্যে ওটা জ্বালিয়ে ফেলবি, দেখবি ওটা যেন মাটিতে না পড়ে যায়। কিছুতেই জ্বালাতে পারলাম না, মাটিতে পড়ে গেল। বললো হাত দিয়ে ধরবি না, আমাকে হাত দিয়ে ধরতেই হলো। মেয়ে এসে ধরে নিচ্ছিল ওটা, মেয়ে এসে ধরে নিলে তো খুব খারাপ বিষয়, সেই জায়গায় আমি ধরলাম। তো বললো ফ্ল্যাশ করে দিবি, কোমরে দিয়ে ফ্ল্যাশ করে দিলাম। তারপরে আরো অনেক কিছু বললো, সেগুলো করলাম। করার পর নিজেরই ফিল হচ্ছিল যে আমার বাবা সে আছে, তাকেই আমি তাড়ানোর জন্য এরকম ইয়ে করছি, খুব খারাপ লাগছিল, কিন্তু কিছু করার নেই। মেয়ে যে নেই তার জন্য এখন যে আছে তাকে তো মানে কিরকম বলতে, সিচুয়েশনটাই এমন ক্রিয়েট হয়ে যায় না, যে একদিকে মেয়ে একদিকে বাবা, বা ভাইস ভার্সা যেটাই বলিস না কেন, ওই সিচুয়েশনে থাকলে পর নিজেরাও ঠিক ডিসিশন নেওয়া যায় না, যে একদিকে বাবা সে আজকে নেই কিন্তু আমি তার ক্লোজ, আবার আরেকদিকে আমার নিজের মেয়ে বা সন্তান রয়েছে, তাকেও দেখতে হচ্ছে। সেই জায়গাটা না এমন একটা সিচুয়েশন, মানে ওই বললাম তো, মানে একটা পিকুলার টাইপের, মানে তুই কোনটা ছেড়ে কোনটায় যাবি, এইটা একটা খুব মানে, এটা আমিও পড়ে গেলে পর আমিও মানে অনেক দোনমনো একটা সিচুয়েশনে পড়ে যাবো, যে আমিও ঠিক ডিসিশন নিতে পারবো না।
পাহাড়ে গিয়ে মানে ফিল হচ্ছে যে কেউ আছে। গুরুদংমায় গেছি, নাগানগরীতে ছিলাম, মনে হচ্ছে রুমের মধ্যে কেউ আছে। আমি জাস্ট রাত্রিবেলা বললাম বাবা দেখো কিছু একটা আছে যেটা ফিল করতে পারছি, দেখে নি। আমি মানে বিলিভ করতে পারছি না বাবা সেখানেও প্রোটেক্ট করেছে। দেখ এখন দেখ একটা এনার্জি, যে এনার্জিটা সব জায়গায় ট্রাভেল করে তোর সঙ্গে ল্যাচ হয়ে থাকতে পারে। তোর বাবা তোকে প্রোটেক্ট করছে, এবার তোদের ক্ষতি হয়তো করছে না, তোদেরকে হয়তো বাঁচাচ্ছে, কিন্তু মানে এটা এমনই একটা জিনিস না যেটা তুই সলিউশন আমার কাছে চাইলে আমি দিতে পারবো না। কারণ যে তোকে সেভ করছে তাকে মুক্তি দেওয়ারও একটা দিলে পর যেরকম তোদের হয়তো আনসেফ হয়ে যাবে, বা সে হয়তো নিজের মুক্তিটা চাইছেও না, কারণ সে দেখছে যে হয়তো কোনো সময় বিপদ আসতে পারে, তো তার প্রয়োজন থাকতে পারে। আবার সে এমনভাবে মানে একটা জনিতে ফেসে গেছে, সেই জনি থেকে সেও মুক্ত হতে পারছে না। তো এটা একটা খুব কমপ্লিকেটেড আর কি একটা ম্যাটার। জানি না আমি তোকে কি রিপ্লাই দেবো এখানে, মানে আমার কাছে তো এটার জন্য কোনো রিপ্লাই নেই। যদি কোনো নেগেটিভ কিছু হতো তাহলে ডেফিনেটলি তোকে আমি সলিউশন বলতে পারতাম, কিন্তু আমার মনে হয় যতদিন না তোর মেয়ে বড় আছে, হ্যাঁ তোর মেয়ের জন্য কিছু প্রোটেকশন তো অবভিয়াসলি নিয়ে রাখ, এটা তো আমি বলবো। কারণ দেখ যত আমরা বড় হই আমাদের এনার্জি, আমাদের অরা ততটা স্ট্রং হতে থাকে, তো আস্তে 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 না হয়তো ওই এনার্জিস গুলোকে আমরা ফিল করতে পারি না বা চোখে দেখতে পারি না, কিন্তু বাচ্চারা কিন্তু খুব ইজিলি ওটা দেখতে পায়, খুব ইজিলি তাদের সঙ্গে ল্যাচ হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় একটা প্রোটেকশন নিয়ে রাখা ভালো। আর একজন খুব ভালো কাউকে দেখানো উচিত যে তোকে প্রপার গাইডেন্স দিতে পারবে, যে প্রপার তোকে গাইডেন্স দিতে পারবে, মানে ওনার প্রেজেন্সটা তোর বাড়িতে যদি পজিটিভ অরা এনে দেয়, পজিটিভ ফিলিংস বা পজিটিভিটি এনে দিতে পারে, তাহলে ডেফিনেটলি তার একটা চ্যানেল আছে, সেই চ্যানেল ওয়াইজ তোকে কাজ করতে হবে। সেটা যদি না হয়ে থাকে তাহলে এটাও দেখতে হবে যে মারা যাওয়ার পরে উনি কোনো দোষ পেয়েছেন কিনা, সেই পেয়েছে তো সেই দোষ ক্লিয়ার হয়েছে কিনা, তার জন্য আলাদা একটা পুজো করা হয়, সেই পুজো করে সেটা গয়ায় গিয়ে করতে হয়, সেই গিয়ে সেখান থেকে সেই রিচুয়ালসটা কমপ্লিট প্রপারলি হলে তারপরে তুই আস্তে 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 এই ফিলিংসটা অনেক সময় কেটে যায়, অনেক সময় এটা বেরিয়ে চলে যায়। তো বিভিন্ন তুই একটা কমপ্লিকেটেড সিচুয়েশনের মধ্যে পড়ে আছিস। কমপ্লিকেটেড শুধু সিচুয়েশন না, মানে কেউ যদি কিছু বলছে করার জন্য যে চলে যাবে তাতে আমি করছি হয়তো অর্ধেকটা, মন থেকে আসছে না, জিনিসটা কমপ্লিট হচ্ছে না, মন থেকে আমি ছেড়ে দিচ্ছি বাবাকে, এরকম একটা ফিলিংস আসছে, আমি চলে যেতে বলছি, এরকম একটা অদ্ভুত রকম ফিল হচ্ছে। সত্যি মানে এটা আমিও খুব একটা দোনো সিচুয়েশনে পড়ে গেছি। মানে সত্যি তো এটা যদি আমার সঙ্গে ঘটতো বা আরো অন্য কারোর সঙ্গে ঘটতো তাহলে কিভাবে কি রিয়াক্ট করতাম, সে তো আমার ক্ষতি করছে না, অথচ এন্টিটি জ্বর নিয়ে আসতে পারে, শরীর খারাপ নিয়ে আসতে পারে, আমাদের বডি তো সেইভাবে প্রিপেয়ার্ড না। যেরকম আমরা বলি যে দেখ আমাদের বডির মধ্যেও একটা লিভিং এনার্জি আছে, আবার যিনি মারা গেছে সেও তো একটা এনার্জিতে কনভার্ট হয়ে গেছে। যখন দুটো এনার্জির মধ্যে ক্ল্যাশ হয় তখন মানে দুটো সমান জায়গায় যখন আসে বা দুজনের মধ্যে কোলাইড হয় ওই এনার্জিতে, তখন বিভিন্ন বডি পার্টসে দেখ হাত পা ব্যথা শুরু হয়। কেন? এনার্জি কোলাইড করলে তো একটা ফ্রিকশন হচ্ছে, ফ্রিকশন একটা হিট জেনারেট হচ্ছে, সেই জন্য আমাদের বডিতে পেন হয় বা জ্বর চলে আসে কখনো কখনো, কারণ বডি সেটা রিয়াক্ট করে বুঝতে পারছে না, তো সে একটা নিজেকে শিল্ড বানিয়ে নিচ্ছে। তো এরকম ঘুরতে থাকে, সেটাও কোনো না কোনো জায়গায় একটু এফেক্ট হয়ে যায়, হেলথ ওয়াইজ এফেক্ট হয়ে যায়। তা মনে হয় তোর কোনো একটা ভালো কোনো কাউকে দেখানো উচিত যে হয়তো তোকে একটা গাইডেন্স দিতে পারবে। তো সলিউশনের দরকার নেই, তোর গাইডেন্সের দরকার। তো গাইডেন্স পেলে পর সেই অনুযায়ী তোরা দেখ কি করতে পারবি। আমার মনে হয় যে যারা এরকম মৃত্যুর পরে দোষ পায় সেই দোষ কাটানোর জন্য অনেক রিচুয়ালস থাকে যেগুলো করতে পারিস, ওগুলো আমার মনে হয় করলে পর আস্তে 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 দেখ ব্যাপারটা কি হয়। আমি এইটুকুনি বলতে পারি যে আজকে আমাদের সঙ্গে নেই, সে তো আমাদের এই দুনিয়াটা ছেড়ে চলে গেছে, এবার সে ওই মায়াটা ত্যাগ করতে পারছে না বলেই কিন্তু আমাদের সঙ্গে ল্যাচ হয়ে যাচ্ছে। কোথাও না কোথাও ওনারও মুক্তির একটা দরকার, কোথাও না কোথাও তারও একটা দেখ মুক্তি না পেলে তো সে আবার নতুন একটা জীবন আসতে পারবে না। তো আমরা মুক্তি দিয়ে দেওয়াটা আমাদের জন্য খুব খুব দরকার, কারণ তাকেও তার ডেস্টিনি যেতে হবে, তারও আবার আফটার লাইফের একটা ডেস্টিনি থাকে, আফটার লাইফের পরে আবার তারা মানে তোর রিইনকার্নিয়েশন হয়, তাদের সেই এই যে ফেজটা থাকে এই ফেজটা তো পুরো কমপ্লিট না হলে পর সে সারা জীবন আটকে যাবে। আর আরেকটা জিনিস তোকে বলে রাখি, এরকম এর আগেও আমি দেখেছিলাম যে একজনের সঙ্গে এরকম ল্যাচ করেছিল,
কিন্তু আলটিমেটলি তারা যখন মারা গেছে তারা তো মুক্তি পেয়ে গেছে, কিন্তু সেই এন্টিটিটা আর কোনোদিন মুক্তি পায়নি। সে কিন্তু চিরজীবন ওখানেই আটকে গেছে। যে মুক্তি দেবে সেই লোকগুলোই তো রিচুয়ালস গুলো করেনি, তার এন্টিটি কিন্তু ওখানে স্টাক হয়ে গেল সারা জীবনের জন্য। তো এটাও তোমাকে ভাবতে হবে যে আমাদের মনে হয় কোথাও না কোথাও মুক্তিটা দিয়ে দেওয়া উচিত অ্যাজ আ গুড স্পিরিট। তার জন্য বিভিন্ন জায়গায় গয়া যেতে পারিস, তুই বেনারসে গিয়ে পুজো করতে পারিস, যেখানে মোক্ষ প্রাপ্তি যদি হয়ে যায় তাহলে ওনার জন্য উনি কষ্টটা পাবে না হয়তো, কারণ তুই এত কষ্টটা ফিল করতে পারছিস না বা বুঝতে পারছিস না, সে বুঝতে পারছে, সে এত এন্টিটি, তুই তাকে চোখে দেখতে পাচ্ছিস না, কিন্তু তারও কোথাও না কোথাও মনে হচ্ছে যে আমি আমার মেয়েকে সাপোর্ট করি, সে তার বাবার কর্তব্যটা সে করছে। কিন্তু আলটিমেটলি কি হবে জানিস, আলটিমেটলি এটা হয়ে যাবে যে একটা টাইমের পরে উনিও মুক্তিটা চাইবে, উনিও বলবে যে আমিও এবার একটা নেক্সট লাইফ নিই। তো তাকে পাকটা দেখানো উচিত আমার মনে হয়। ট্রাই কর, ভাবনা চিন্তা কর, কথা বল, সলিউশন একটা আসতে হবে, ঠিক আছে? এটাতে কি হয়, তোর মেয়েরও ব্যাপারটা তোকে জানতে হবে, তোদের বাড়ির ব্যাপারটা জানতে হবে, মানে তোর সিচুয়েশনটা খুব কমপ্লিকেটেড, মানে একটু বুঝে শুনে একজন ভালো কাউকে দিয়ে আমার মনে হয় তোকে প্রপার এডুকেটেড যে আছে সে তোকে গাইড খুব ভালো করতে পারে। আপনাদের কেমন লাগলো এই দুটো ইনসিডেন্ট শুনে? কারণ আমার তো মারাত্মক লেগেছে, খুব মানে হরর প্লাস একটা ইমোশন জড়িয়ে গেছে। আমি যে সেকেন্ড ইনসিডেন্টটা শুনলাম, এখানে কোথাও না কোথাও আমার মনে হচ্ছে যে একটা ইমোশন, আমিও ইমোশনাল হয়ে পড়েছি। কারণ যদি এই ইনসিডেন্টটা আমার সঙ্গে ঘটতো তাহলে আমি কি করতাম, আমি কি পারতাম এই জিনিসটাকে মুক্তি দিতে, সেটা আমার একটা খুবই আমার মাথায় বা মনের মধ্যে কোথাও গেঁথে গেছে জিনিসটা। আর আমি শারদিয়ার সঙ্গেও বুঝতে পারছি ওরও যেই জায়গাটা আটকে আছে সেই জায়গাটাও বোঝা যাচ্ছে। আপনাদের কি মতামত সেটা আপনি কমেন্টে জানান, কেমন লাগলো আর কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর থ্যাংক ইউ, তুই লাইফের দুটো মেজর ইনসিডেন্ট, আমি বলবো এটা একটা মেজর ইনসিডেন্ট, বা সেকেন্ডটা তো আরো বেশি, সেই ইনসিডেন্টগুলো শেয়ার করেছিস, জানিয়েছিস। আমার সেকেন্ডেরটা আমি বললাম যে খুব একটা ইমোশন জড়িয়ে আছে এটার সঙ্গে। হ্যাঁ, কোথাও আমার সেই ভয়টা লাগেনি, কিন্তু আমার মনে হলো যে তোকে প্রোটেক্ট করার জন্য কেউ না কেউ একজন আছে, প্রোটেক্ট করছে অ্যাজ আ প্রোটেক্টর। আমরা আমাদের ভাষায় এঞ্জেল বলি, সে এঞ্জেলের কাজ করে। হ্যাঁ, স্পিরিট বলবো না, এঞ্জেলের কথাই বলবো, কারণ যে প্রোটেক্ট করে তারা আমাদের কাছে এঞ্জেলই। তো সেকেন্ডটা খুব ইমোশনাল, মানে এটার জন্য সত্যি কথা আমার কাছে তো কোনো অ্যান্সারই নেই। মানে আমি এত কেস স্টাডি করেছি, এরকম কেস কোনোদিন আসেনি আমার কাছে। তো শেষ করার আগে তোর জন্য একটা ছোট্ট গিফট থ্যাংক ইউ টিআরসি পডকাস্টের তরফ থেকে, আর তার সঙ্গে তোর জন্য একটা ছোট গিফট হ্যাম্পার আছে, একটা ডিসকাউন্ট ভাউচার ফ্রম মিমো ফ্যাশনস। এটা লেডিস গার্মেন্টস অ্যান্ড অ্যাক্সেসরিজ এর রিটেল আউটলেট অ্যান্ড অনলাইন শপিং স্টোর, যেখানে আপনারা গিয়ে অলরেডি মেয়েদের জন্য কিনতে পারবেন। গার্লফ্রেন্ড থাকলে গার্লফ্রেন্ডকে গিফট করুন, মাকে গিফট করুন, বা নিজেরা আপনারা কিনতে পারেন। নিচে দেওয়া ওয়েবসাইটে চলে যাবেন, ওখানে গিয়ে দুর্গা 10 দিলে 10% ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন। আর তোর কেমন লাগলো আমাদের এই টিআরসি পডকাস্টে এসে একটা পডকাস্ট করা? প্রথম কথা তো মানে আমি একটা ভীষণ ওই দোনো মনো দোলাচল যেটাকে বলে তার মধ্যে ছিলাম, যে কি হলো এটা। তোমার সাথে কথা বলে অনেকটা মনটা হালকা হয়েছে, যে না এরকম কিছু একটা ঘটছে, একটা ওয়ে আউট জানতে পেরেছি অ্যাটলিস্ট। তো সেই জিনিসগুলো করব। আর মেয়েকে নিয়ে তো মানে আমার বাবা যেমন পজিটিভ আমাকে নিয়ে বা তার নাতনিকে নিয়ে, আমিও আমার মেয়েকে নিয়ে ভীষণভাবে পজিটিভ। তো সেই তোমার থেকে এই জিনিসগুলো জানতে পেরে আমি জানাতে এসেছি, তার সাথে জানতেও এসেছি। তো জানতে পেরে অনেকটা বেশি রিল্যাক্স ফিল হচ্ছে যে হ্যাঁ এই জিনিসগুলো করলে ঠিক হবে। ডেফিনেটলি হবে। কোথাও না কোথাও তোদেরকেও বুঝতে হবে, জানতে হবে, তারপরে স্টেপ নেওয়ার যেটা দরকার সেইটুকুনি করলেই হবে। প্লাস এটা একটা ইচ্ছারও ব্যাপার থাকে, মন থেকে যতক্ষণে জিনিসটা আসবে ততক্ষণে তো আমরা সাকসেস হতে পারি না। আমাদের মনের জোরটা সবার আগে দরকার, তো মনের জোরটা রাখলে পরেই সবকিছু হবে। আর আপনাদেরকে বলি যে আজকের এপিসোডটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানান, শেয়ার, সাবস্ক্রাইব, লাইক অবশ্যই করবেন। আর আপনারা যদি এরকম ইনসিডেন্ট আমাদের সঙ্গে শেয়ার করতে চান, হরর ইনসিডেন্ট যেটা আপনার সঙ্গে ঘটে গেছে, তাহলে নিচে দেওয়া নাম্বারে আপনারা ভয়েসে
বা লিখে পাঠাতে পারেন আপনার ঘটনা। আমরা সেখান থেকে বেছে নেবো বেস্ট ঘটনাটা, আর আপনাকে ডেকে নেবো আমাদের টিআরসি পডকাস্টে, যেখানে এসে আপনারা আপনাদের ঘটনা সোজাসুজি আমাদের দর্শককে শেয়ার করতে পারবেন। তবে দেখা হচ্ছে সামনের শুক্রবার আবার একটা পডকাস্ট নিয়ে। আর আজকের জন্য পার্থ সাইনিং অফ ফ্রম টিআরসি পডকাস্ট। গুড নাইট, ভালো থাকবেন।